আজকের এই আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আমাদের সবারই জানা দরকার, আর সেটা হলো আত্মরক্ষার আইনি অধিকার। চলুন এই বিষয়টা একেবারে সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হলো, হঠাৎ কোনো বিপদে পড়লে নিজেকে, নিজের প্রিয়জনকে বা ধরুন নিজের সম্পত্তি রক্ষা করা, এটা কি কোনো অপরাধ? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাহলে আইন কি বলছে এই ব্যাপারে? দেখুন, বাংলাদেশের দণ্ডবিধির ৯৬ ধারা কিন্তু এই বিষয়ে একদম পরিষ্কার। সেখানে সোজাসাপটা বলা আছে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনো কাজ করা হয়, সেটাকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। মানে এটাই হলো এই অধিকারের মূল ভিত্তি। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে আত্মরক্ষার অধিকারটা আইন আমাদের দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অধিকারের গণ্ডিটা ঠিক কতদূর? মানে আইন অনুযায়ী আমরা ঠিক কি কি জিনিস রক্ষা করতে পারি? প্রশ্নটা খুব স্বাভাবিক, তাই না? এই অধিকারের আওতায় ঠিক কি কি বিষয় আসে? শুধু কি নিজের শরীর, নাকি সম্পত্তিও, অথবা দুটোই? চলুন দেখি। দণ্ডবিধির ৯৭ ধারা এই ব্যাপারটাকে সুন্দর করে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। প্রথমটা হলো শরীর রক্ষা, মানে যে কেউ নিজের বা অন্য কোনো ব্যক্তির শরীরকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করতে পারে। আর দ্বিতীয়টা হলো সম্পত্তি রক্ষা, মানে নিজের বা অন্যের ক্ষেত্রেই স্থাবর বা অস্থাবর সম্পত্তি, যেমন ধরুন বাড়ি বা গাড়ি, সেটাও রক্ষা করার অধিকার আমাদের আইন দিয়েছে। এখন আইনের এই দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ৯৮ ধারা বলছে, ধরুন আক্রমণকারী যদি মানসিকভাবে অসুস্থ হন কিংবা অপ্রাপ্তবয়স্ক বা নেশার ঘোরেও আক্রমণ করেন, অর্থাৎ আইনত তিনি হয়তো অপরাধী নন, তাতেও কিন্তু আক্রান্ত ব্যক্তির আত্মরক্ষার অধিকারটা থাকবে। তার মানে আইন এখানে ব্যক্তির সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো অধিকারের কথা তো আমরা জানলাম, কিন্তু যে কোনো অধিকারের সাথেই কিন্তু কিছু সীমাবদ্ধতাও চলে আসে। আত্মরক্ষার অধিকারও তার বাইরে নয়। চলুন আবার দেখা যাক কোন কোন ক্ষেত্রে এই অধিকারটা প্রয়োগ করা যায় না। তাহলে মূল প্রশ্নটা হলো, এই অধিকার কি আমরা সব পরিস্থিতিতে সবসময় কাজে লাগাতে পারি? উত্তরটা হলো না, এর কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। ৯৯ ধারা এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা বলছে। যেমন কোনো সরকারি কর্মকর্তা যদি সরল বিশ্বাসে তার দায়িত্ব পালন করতে আসেন, তার বিরুদ্ধে এই অধিকার খাটবে না। আবার যদি পুলিশের বা অন্য কোনো কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার মতো যথেষ্ট সময় আর সুযোগ থাকে, তাহলেও কিন্তু ব্যক্তিগতভাবে এই অধিকার প্রয়োগ করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হলো আত্মরক্ষার জন্য ঠিক যতটুকু শক্তি প্রয়োগ করা দরকার, তার চেয়ে এক বিন্দুও বেশি করা যাবে না। এখন আমরা এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা নিয়ে কথা বলবো। এমন কিছু চরম পরিস্থিতি আছে যেখানে আত্মরক্ষা করতে গিয়ে আক্রমণকারীর মৃত্যু ঘটনাও আইনত বৈধ বলে বিবেচিত হতে পারে। দণ্ডবিধির ১০০ ধারা অনুযায়ী শরীরের প্রতিরক্ষায় মৃত্যু ঘটানো শুধুমাত্র হাতে গোনা কয়েকটা চরম পরিস্থিতিতেই বৈধ। যেমন যদি এমন কোনো আক্রমণ হয় যার ফলে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা তৈরি হয়, যদি আক্রমণটা ধর্ষণ বা অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে হয়, অথবা যদি কাউকে কিডন্যাপ করা বা বেআইনিভাবে আটকে রাখার চেষ্টা করা হয় এবং পালানোর কোনো রাস্তাই খোলা না থাকে। আইন কিন্তু এখানে শর্তগুলো খুব কঠোরভাবে বেঁধে দিয়েছে। ঠিক একইভাবে ধারা ১০৩ অনুযায়ী সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও মৃত্যু ঘটানো বৈধ হতে পারে। যেমন দস্যুতা বা ডাকাতির সময়, রাতের অন্ধকারে শীত কেটে ঘরে ঢুকলে, নিজের বাসস্থান বা গোদামে কেউ আগুন ধরিয়ে দিলে, অথবা এমন কোনো চুরি বা অনধিকার প্রবেশ যার ফলে মৃত্যু বা মারাত্মক আঘাতের ভয় থাকে, শুধুমাত্র এই ক্ষেত্রগুলোতেই। আচ্ছা, একটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন হলো, এই যে আত্মরক্ষার অধিকার, এটা ঠিক কখন থেকে শুরু হয় আর কখন গিয়ে শেষ হয়? এরও কিন্তু একটা আইনি সময়সীমা আছে। ধারা ১০২ এবং ১০৫ অনুযায়ী এই অধিকারের সময়টা খুব পরিষ্কার। যখনই শরীর বা সম্পত্তির উপর বিপদের একটা যুক্তিসঙ্গত আশঙ্কা তৈরি হয়, ঠিক সেই মোমেন্ট থেকে এই অধিকারের শুরু। যতক্ষণ সেই বিপদ বা ভয়টা থাকে, অধিকারটাও ততক্ষণ চালু থাকে। আর যেই মুহূর্তে বিপদ কেটে যায়, সঙ্গে সঙ্গে এই অধিকার প্রয়োগের সময়ও শেষ হয়ে যায়। পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আত্মরক্ষা ঠিক ততটুকুই করা যাবে যতটুকু প্রয়োজন। প্রয়োজনের চেয়ে বেশি বল প্রয়োগ করলেই কিন্তু সেটা আর আত্মরক্ষা থাকবে না, বরং অপরাধে পরিণত হয়ে যেতে পারে। এটাই আইনের মূল কথা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আত্মরক্ষার এই ক্ষমতা কি আমাদের জন্য শুধুই একটা আইনি অধিকার, নাকি এর সাথে একটা বিশাল দায়িত্বও জড়িয়ে আছে? কারণ আইনটা জানা এবং তার সঠিক প্রয়োগের ওপরই কিন্তু নির্ভর করে আত্মরক্ষা আর অপরাধের মাঝখানের ওই সূক্ষ্ম রেখাটা। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।